হ্যালো স্টুডেন্টস, তোমাদের সকলকে স্বাগত জানাই দ্য আইকিউ বুস্টার এবং ফাইট্রনের আরেকটি নতুন ভিডিওতে। তো আজকে যেটা আমরা আলোচনা করব সেটা কিন্তু ইতিহাস বা ভূগোল কোনোটাই নয়। আমরা যেটা আজকে আলোচনা করব সেটা ইতিহাস এবং ভূগোল দুটো থেকেই একটু সাইডে সরে আমরা আজকে আলোচনা করব ইকোনমিক্স নিয়ে বা অর্থনীতি। ইকোনমিক্স বা অর্থনীতি আলোচনার একটা যে বিভিন্ন স্ট্রিমস থাকে, যেমন ম্যাক্রো ইকোনমিক্স, মাইক্রো ইকোনমিক্স, জেন্ডার ইকোনমিক্স, ডাইনামিক ইকোনমিক্স, ডেভেলপমেন্ট ইকোনমিক্স, এই সমস্ত ইকোনমিক্স বাদেও যেটা আজকের দিনে দাঁড়িয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং যা তোমরা প্রায় সকলেই কম বেশি জানো কিংবা ধারণা রাখো, কিংবা হয়তো যদি নাও জেনে থাকো তুমি তার নাম শুনেছো, সেটাই নিয়ে আজকে আমরা আলোচনা করবো। ইয়েস, তোমরা ঠিকই ভেবেছো, আজকে আমরা আলোচনা করব স্টক মার্কেট নিয়ে। কি নিয়ে আলোচনা করব? স্টক মার্কেট। স্টক মার্কেট নিয়ে আজকে আমাদের আলোচনা। স্টক মার্কেটে যদি আমি তোমাদেরকে ডাইরেক্ট আমি স্টক মার্কেট কি এটা বোঝাতে চাই, আই থিঙ্ক মোস্ট অফ ইউ উইল নট আন্ডারস্ট্যান্ড দ্য অ্যাকচুয়াল কনসেপ্ট অফ স্টক মার্কেট। সেই জন্য আমি স্টক মার্কেট যে নিয়ে আলোচনা করব তার আগে আমি তোমাদেরকে বেসিক কিছু ধারণা দিয়ে রাখবো। এই বেসিক ধারণাগুলো তোমাদের খুব কাজে লাগবে। প্রথমত আমি যে তোমাদেরকে ধারণাটা দিব সেটা হবে কি, 1 নম্বর মানি। কি দেখাবো? মানি, যাকে বাংলাতে আমরা বলি টাকা। প্রথমত আমি ধারণা দেব মানি বা টাকা। 2 নম্বর আমি ধারণা দেব ব্যাংকের। 2 নম্বর কি ধারণা দেব? ব্যাংকের। এবং এই ব্যাংকের কি তোমার কাজগুলো, ব্যাংকের কি দিব আমরা? কাজ, ব্যাংকের কাজ দেখব। আর 3 নম্বরে দেখব আমরা কি, যে ট্রানজ্যাকশন। 4 নম্বরে আমরা দেখব ফ্রি ফ্লোট মার্কেট। ফ্রি ফ্লোট মার্কেট। এবং তার আগে, মানিতে যাওয়ার আগে আমি তোমাদেরকে ধারণা দিব মার্কেটের ব্যাপারে। কার ব্যাপারে? মার্কেটের ব্যাপারে। যে কি মার্কেট, কি মার্কেটে মানির কাজ কি, মানির সাথে ব্যাংক রিলেটেড, ব্যাংকের সাথে ট্রানজ্যাকশন রিলেটেড, ট্রানজ্যাকশনের সাথে কি রিলেটেড? ফ্রি ফ্লোট মার্কেট। এবং তার সাথে সাথে আর কি, এই স্টক মার্কেটে শেয়ারস কি থাকে, স্টক মার্কেটে আমরা কি ইনভেস্ট করি। তোমরা যদি বর্তমানকালে বিভিন্ন অ্যাপস বেরিয়েছে, সেটা ধরে নাও এঞ্জেল ওয়ান হতে পারে, সেটা তুমি ধরে নাও গ্রো হতে পারে, বিভিন্ন অ্যাপ বেরিয়েছে, ঠিক আছে। এই অ্যাপগুলো তোমাদেরকে কি করতে সহায়তা করে? টু বাই দ্য স্টকস, স্টক কিনতে সহায়তা করে। কি কিনতে সহায়তা করে? স্টক কিনতে সহায়তা করে। এই স্টক কিনতে যে সহায়তা করে তোমাকে কি, বিভিন্ন অ্যাপস, বা এই অ্যাপসের মাধ্যমে তোমরা কি করো, ডাইরেক্ট টাকা সেখানে তোমরা ইনভেস্ট করো। কোথায়? সেই কোম্পানিতে, যে কোম্পানির স্টক তোমরা কিনতে যাও। তার আগে তোমাদেরকে একটু মার্কেট ব্যাপারে আমি ছোট্ট ধারণা দিয়ে রাখি। মার্কেট কি? মার্কেট কথাটার অর্থ কি? বাজার। মার্কেট মানে কি? আমরা বাজার, সেটা এবার কয়েকটা ভেজিটেবল মার্কেট হয়, ফ্রুট মার্কেট হয়, ফিশ মার্কেট হয়। এই যে মার্কেট, আমি বাংলা একদম কমন ভাষায় বুঝবো। ইকোনমিক্স খুব সহজ যদি বুঝতে পারো, যদি বুঝতে না পারো 1000 রকমের বই পড়ে নাও, কোনো লাভ হবে না। ইকোনমিক্স শুধু এমন না যে আমি 4টা ছবি দেখিয়ে সেটাকে ডাটাটাকে অ্যানালাইসিস করে আমি লিখে দিলাম, কিংবা আমি এই গ্রাফ বা বারের আমি একটা সুন্দর লেখনে আমি জমা দিলাম। ইটস নট অ্যাবাউট অল ইকোনমিক্স। তোমাদেরকে ইকোনমিক্স জানতে কি জানতে হবে? দ্য কনসেপ্টস। ইকোনমিক্স এমন একটা সাবজেক্ট, কিংবা এমন একটা স্কোরিং সাবজেক্ট বলা যেতে পারে, সেটা সব কিছুর ক্ষেত্রে তুমি এই ইকোনমিক্সের আজকে একটা খুব ডাইনামিক সাবজেক্ট কিন্তু বর্তমানকাল ইকোনমিক্স। এই ইকোনমিক্সে তোমরা অর্থনীতি এবং ফাইন্যান্স সম্বন্ধে সমস্ত কিছু ধারণা খুব চুটকি ভরে এই এক নিমেষে জানতে পারবে, যদি তোমাদের কনসেপ্ট ক্লিয়ার থাকে। কনসেপ্ট ক্লিয়ারের জন্য আমি তোমাদেরকে বলছি ভালো করে বারবার ভিডিওটা দেখো, যাতে খুব সহজেই বুঝতে পারো। আমি বেশি কমপ্লেক্সিটিসে যাব না, আমি একদম খুব সহজে তোমাদেরকে বোঝাবো মার্কেট কি। মার্কেটের ব্যাপারে ছোট্ট ডেসক্রিপশন দিই। মার্কেট মানে কি? বাজার। আমি কি বললাম, বিভিন্ন ধরনের মার্কেট হয়। কেমন কি? ধরো ফ্রুট মার্কেট, ভেজিটেবল মার্কেট, ফিশ মার্কেট, তারপর মিট মার্কেট। এই যে আমরা যে বলি চলতি ভাষায় মার্কেট কি, সবজি বাজার, মাছের বাজার, তাই কি না, ফলের বাজার, কয়েকটা তোমার ধরো বিভিন্ন ধরনের আলাদা আলাদা বাজার আছে। এই বাজারকে, এটা একটা ধরনের বাজার। বাজার কি? আমরা যেখানে যাই, বাজার হচ্ছে এমন একটা স্থল যেখানে আমরা যাই, কাউকে টাকা দিই, টাকার বদলে আমরা কোনো জিনিস নিই। এটা কি? বাজার। বাজারের তো এটাই কাজ। এবং কাকে আমি কি দিচ্ছি? আমি বিক্রেতাকে টাকা দিচ্ছি। আমি বিক্রেতাকে, অর্থাৎ আমি যে সেলার, তাকে টাকা দিচ্ছি। কাকে দিচ্ছি? সেলার। সেলারকে টাকা কে দিচ্ছে? বায়ার। কারণ আমি হচ্ছি ক্রেতা, আর যে আমাকে বিক্রয় করছে সে কি? বিক্রেতা বা সেলার। তো মার্কেটের ব্যাপারে আমি বলে রাখি,
মার্কেট তো বিভিন্ন ধরনের হয়, কিন্তু যেটা মনে রাখার বিষয় যে অধ্যাপক মার্শেল মার্কেট কিংবা বাজারকে কিন্তু 4টা ডিফারেন্ট ক্যাটাগরিজে ভাগ করেছে। এটা ইকোনমিক্সে 4টা ডিফারেন্ট ক্যাটাগরি কি, এবার কিসের উপর অধ্যাপক মার্শেল ভাগ করেছেন, কিসের উপর, তাই কি না? যেমন ধরো আমি তোমাকে বলি, যেমন ইতিহাস, যদি আজকে আমি তোমাদেরকে এখন ইতিহাস পড়াই, আমি কি বলবো যে এই বংশের পর এই বংশ, ওই বংশের পর ওই বংশ। তো বংশ কি করে আসে? যখন কোনো একটা সেই বংশের শাসক মারা যায় এবং অন্য বংশের শাসক রাজা হয়, তাহলে তো একটা নতুন বংশের সৃষ্টি হয়। সেরকমভাবেই এই যে মার্কেট, এই মার্কেটটা ডিপেন্ড করে কিসের উপর? মার্কেটটা ডিপেন্ড করে অধ্যাপক মার্শেলের মতে টাইমের উপর। কিসের উপর? টাইম। Time plays a more pivotal role in market according to Marshall. According to Marshall, time plays a pivotal role in the differentiation of the categories of a particular market. মার্কেটের কি 4টা ধরন? প্রথমত হচ্ছে স্বল্প মেয়াদি। প্রথমে কি? স্বল্প মেয়াদি, আমি লিখে রাখছি কি স্বল্প মেয়াদি। তারপরে কি? অতি স্বল্প মেয়াদি। অতি স্বল্প মেয়াদি কথাটা লিখে নিবে। 3 নম্বর কি? দীর্ঘমেয়াদী। আর অতি দীর্ঘমেয়াদী। আচ্ছা, ধরে নাও স্বল্প মেয়াদী, অতি স্বল্প মেয়াদী, দীর্ঘমেয়াদী আর অতি দীর্ঘমেয়াদী। স্বল্প মেয়াদী ধরে নাও 1 বছরের কম, 1 ইয়ারের কম হবে, ঠিক আছে? আচ্ছা, স্বল্প মেয়াদী ধরো 1 বছরের একটু বেশি, অতি স্বল্প 1 বছরের কম, দীর্ঘমেয়াদী ধরে নাও 5 বছরের থেকে কম ধরে নাও, আর অতি দীর্ঘমেয়াদী ধরে নাও 5 বছর থেকে বেশি। আমি জাস্ট এটা কনসেপ্টের জন্য দিচ্ছি, এটার সাথে কিন্তু কোনো লিঙ্ক নেই। হ্যাঁ, আমি এটা কনসেপ্টের জন্য দিচ্ছি। স্বল্প মেয়াদী, অতি স্বল্প মেয়াদী, দীর্ঘমেয়াদী, অতি দীর্ঘমেয়াদী, এটা আমাদের পরে কাজে লাগবে। এবার আমি কি বললাম, বাজারে আমরা যাই, আমরা কাউকে টাকা দিই এবং তার পরিবর্তে আমরা কি পাই? দ্রব্য বা জিনিস পাই। এই যে জিনিসটা, একে কি বলে? ট্রানজ্যাকশন অফ অ্যামাউন্টস। এবার ধরে নাও আমি ব্যাংকে ঢুকছি, কিন্তু তার আগে আমি ট্রানজ্যাকশনটা বলে দিই। ট্রানজ্যাকশনটা কি? আমি কাউকে টাকা দিচ্ছি এবং তার পরিবর্তে আমরা কোনো জিনিস পাচ্ছি। তো একটা ধরো আমার কাছে 10 টাকা আছে, সাপোজ আমার কাছে কত টাকা আছে? 10 টাকা। আমি এই 10 টাকা কোনো একটা দোকানে দিলাম এবং আমি দোকানদারের কাছ থেকে একটা ডেরি মিল্ক কিনলাম ডেরি মিল্ক। তো আমার কাছে কি? আমি টাকাটা দিয়ে দিলাম, আমি ডেরি মিল্কটা পেয়ে গেলাম, আমার ভূমিকা অত দূরই ছিল, তারপর আর আমার কোনো ভূমিকা নেই। কিন্তু এই 10 টাকাটা এবার কার কাছে চলে গেল? সেলারের কাছে। সেলারটা কি? যে দোকানদারের কাছ থেকে আমি কিনেছি, ডেরি মিল্কটা নিয়েছি। এবার এই 10 টাকাটা চলে গেল কার কাছে? সেলারের কাছে। এবার এই 10 টাকাটা সে তো পরবর্তীকালে নিয়োগ করবে। এবার আমি একটা কথাই বলতে চাইছি যে এই 10 টাকাটা তো পরে সে নিয়োগ করবে অন্য কোনো কিছু কেনার ক্ষেত্রে, কারণ ও তো একটা আমাকে যখন কোনো জিনিস প্রদান করছে, ওর কাছে তো সেই স্টকটা আরও থাকা উচিত যাতে সে অন্যদেরকেও সেটাকে প্রোভাইড করতে পারে। তো এই ধরো 10 টাকাটা আমি দিলাম সেলারকে, তারপর আমার ভূমিকা সেখানে নগণ্য, এটা চলে গেল সেলারের কাছে। এবার সেলার এটা আরও 10 টাকাটা দিল, এই 10 টাকা দিয়ে সে হয়তো আরও কোনো কিছু একটা জিনিস কিনলো। এবার যার কাছে গেল এই টাকাটা, অর্থাৎ সেলার যার কাছ থেকে কিনছে, এবার তখন কি? সেলার বায়ারে পরিণত হবে। এবার এই 10 টাকাটা আরও একজনের কাছে গেল, এইভাবে করে ধরে নাও 10 টাকাটা আরও দুবার কারো কাছে গেল। তো দেখো টোটাল অ্যামাউন্ট অফ ট্রানজ্যাকশন কত? 10, 20, 30, 40, 50। টোটাল কত টাকা ট্রানজ্যাকশন হলো? 50 টাকা, তাই তো? কিন্তু টাকা কত আছে? 10 টাকা। এই 10 টাকাই আছে, ভ্যালিউতে কত আছে? 10 টাকা। কিন্তু ট্রানজ্যাকশন কত হলো? অর্থাৎ টাকাটা কতবার কতজনের হাতে সার্কুলেট হলো। ট্রানজ্যাকশন কথার অর্থ কি? এক হাত থেকে অন্য হাতে যাওয়া। অর্থাৎ আমার কাছে টাকাটা ছিল, আমি কাউকে আমার বন্ধুকে দিলাম, সেই বন্ধু কারো দোকানে গেল, এবার আমি আমার বন্ধুর কাছ থেকে আমি ধরো একটা 10 টাকার চকলেট কিনলাম। এবার সেই বন্ধুটা কোনো ওই 10 টাকাটা নিয়ে গেল কোনো একটা দোকানে, সে কারো কাছ থেকে লেজ নিবে ধরো, তো লেজের জন্য সে 10 টাকা দিল। এবার ওই দোকানদারের কাছে যে টাকাটা থাকলো 10 টাকাটা, ও আবার তার ডিস্ট্রিবিউটারকে দেবে যে ওকে প্রোভাইড করছে জিনিস। ডিস্ট্রিবিউটারটা আবার যে যার কাছ থেকে জিনিসগুলো কিনে এনে দোকানদারকে বিক্রি করছে তাকে দিবে। ফলে এই যে কি হচ্ছে, 10 টাকাটাই কিন্তু বারবার ঘুরছে, এবং এই 10 টাকাটা বারবার ঘুরছে বলে দেখো কত, আমি ধরলাম এখানে 5 বার ট্রানজ্যাকশন হয়েছে, 1 বার, 2 বার, 3 বার, 4 বার, 5 বার। 10 টাকা, 20 টাকা, 30 টাকা, 40 টাকা, 50 টাকা। এবার দেখো টোটাল টাকা আছে কত? টাকা আছে 10 টাকায়, কিন্তু এই 10 টাকাটা কত টাকার ভ্যালু মিটাচ্ছে? 50 টাকা। কত টাকার ভ্যালু মিটাচ্ছে? 50 টাকা। ঠিক আছে, আচ্ছা এতটুকু তো কমপ্লিট, বোঝা গেল। আচ্ছা এবার তোমাদেরকে আমি বলি একটু, এবার এটার সাথে এবার আমি তোমাদেরকে বলি টাকার ব্যাপারে। টাকাটা কি? মানিটা কি? মানির ব্যাপারে একটা খুব
ভালো কথা বলা হয়। মানি সম্বন্ধে, মানির যে কাজ, মানির কাজ কি একটু বলে দিও। মানির কাজ একটা, কি বলো তো, মানির চারটা কাজ। কটা কাজ আছে? চারটা। এখানে একটা ছড়া মনে রেখে নেবে, মানি ইজ আ ম্যাটার অফ ফাংশনস ফর আ মিডিয়াম, আ মেজার, আ স্ট্যান্ডার্ড অ্যান্ড আ স্টোর। মানি কি ইজ, মানি ইজ আ ম্যাটার অফ ফাংশনস ফর, মানি ইজ আ ম্যাটার অফ ফাংশনস ফর আ মিডিয়াম, a measure, a standard and a store. মিডিয়াম মানে কি? বিনিময়ের মাধ্যম হিসেবে ব্যবহার করা। প্রথমে বললাম যে মার্কেটে গিয়ে আমি কোনো একটা জিনিস কিনবো, তো আমি কি করব? কাউকে টাকাটা দেবো, টাকার বিনিময়ে আমি কি পাবো? দ্রব্য। তো ওটা কি? মিডিয়াম। প্রথমত কি? বিনিময়ের মাধ্যম হিসাবে কাজ করা, অর্থাৎ আমি কোনো জিনিস নিচ্ছি, তার পরিবর্তে আমি কিছু দিচ্ছি, সেটা কি? মানির কাজ। সেকেন্ডে কি? মেজার, দণ্ড, মাপকাঠি। মেজার মানে কি? দণ্ড পরিমাপের মার্কেট। অর্থাৎ আমি যে 10 টাকা দেবো, ওটাতে আমি কত কোয়ান্টিটি জিনিস পাবো। আমি আজকে 10 টাকা দিলাম, এবার আমি বলছি তুমি আমাকে 10 টাকার 10 কিলো কাজু দাও, আমাকে দিবে? 1 লাখ মেরে দোকান থেকে তাড়িয়ে দেবে। 10 টাকাতে আসে 10 কিলো কাজু? কোনোদিনও না। তো এটা কি আমার একটা মেজার হিসাবে কাজ করবে, কি যে আমি কত টাকা দিচ্ছি, তার পরিবর্তে আমি কত পরিমাণ জিনিস পাচ্ছি। থার্ডে কি? স্ট্যান্ডার্ড। স্ট্যান্ডার্ড মানে কি? যে দণ্ড পরিমাপের মাপকাঠি। দণ্ড পরিমাপের মাপকাঠি হিসাবে কি কাজ করছে? আমাদের টাকা। অ্যান্ড স্টোর, অর্থাৎ মজুদ ভাণ্ডার হিসাবে, যে আমি টাকাটা যে ইনকাম করছি, আমি টাকাটা, আমি ধরো এবার টাকা ইনকাম করছি, আমি কত টাকা ইনকাম করছি, ধরো সাপোজ আই এম আর্নিং ₹10,000 পার মান্থ। আমি এর মধ্যে থেকে ধরো 7,000 টাকা আমি খরচ করছি। কত খরচ করছি? 7। আচ্ছা, ইনকাম, ইনকামকে ইকোনমিক্সের ভাষায় রেভিনিউ বলে, ঠিক আছে। এবার ধরো রেভিনিউ কত? আমার 10,000 টাকা। আমার এক্সপেন্ডিচার মানে খরচ ধরো আমার 7,000 টাকা প্রতি মাসে আমার খরচ হয়। তো এবার ইনকাম গেল, খরচ গেল। এবার যদি আমি ইনকাম থেকে খরচ বাদ দিই, আমার কি পড়ে থাকবে? সেভিংস। কি পড়ে থাকবে? সেভিংস কত? ধরো 7 থেকে ধরবে 3,000 টাকা। এই 3,000 টাকা কি আমার? সেভিংস। তো এই যে স্টোর মানে কি? মজুত করে রাখা, বা এখানে স্টোর মানে দোকান না কিন্তু, হ্যাঁ, স্টোর রুম। আচ্ছা, বাড়িতে স্টোর রুম থাকে, স্টোর রুমে কি রাখো? সমস্ত ময়লাপত্র, জোর যেমন কি করে রাখো? মানে জমাট করে রাখো, মজুত করে রাখো। তো স্টোর মানে কি? মজুত করে রাখা। এই মজুত মানে এখানে সেভিংস। এবার ধরো কি একটা দণ্ড পরিমাপ, এখানে কি? মিডিয়াম একটা মাধ্যম, মেজার মানে কতটা দিবে, এখানে কি? স্ট্যান্ডার্ড মানে হচ্ছে দণ্ড পরিমাপের মাপকাঠি, এবং কি? স্টোর অর্থাৎ কি? আমি কত পরিমাণ সেভিংস করব। মানির এই 4টা কাজই আছে, মানির আর কোনো কাজ নেই। এবার মানি কি? মানিটা কি? মানির আমি কাজ জানলাম, কিন্তু আমি যদি জিজ্ঞেস করি হোয়াট ইজ মানি, মানির কাজগুলা দিয়ে তো মানিকে ডিফাইন করা যায়, কিন্তু মানির আরেকটা জিনিস আছে, কি? ভ্যালু অফ দ্য মানি। ভ্যালু অফ দ্য মানি কীরকম? ধরে নাও, ভ্যালু অফ দ্য মানি যেমন আজকে আমি একটা 10 টাকার কাগজি মুদ্রা, 10 টাকার কাগজি মুদ্রা আমি নিয়ে এসেছি। 10 টাকার কাগজি মুদ্রাটা কি জিনিস? এই ধরে নাও একটা 10 টাকা, এটা ধরো একটা 10 টাকার কাগজি নোট, আমি উপরে লিখে দিয়েছি 10 টাকা। কিন্তু ধরো এই 10 টাকার নোটটা বানাতে আমার খরচা হয়েছে সাপোজ 3 টাকা মতো। কত টাকা খরচা আছে? 3 টাকা। 3 টাকা দিয়ে আমি কত টাকা নোট বানাচ্ছি? 10 টাকার আমি নোট বানাতে সক্ষম হচ্ছি। তো এই যে ভ্যালুটা, এই যে ভ্যালুটা উপরে লেখা আছে, কাগজি নোটের উপর যে ভ্যালুটা লেখা আছে, সে ভ্যালুটা কিন্তু এর অ্যাকচুয়াল ভ্যালু থেকে অনেকটা বেশি হয়। এই কাগজি, এই যে অর্থটা থাকে, এই কাগজি নোটের উপর যে ভ্যালুটা বসানো থাকে, ভ্যালু অফ দ্য মানি, 100, 200, 500, 10, 20, 30, 40, 50, যতটা ভ্যালু বসানো থাকে, সেটার যে ভ্যালুটা থাকে কাগজি মুদ্রার উপর, সেটা সবসময় কি হয়? তার যে খরচাটা থাকে, যে নোটটা বানাতে তো আমার একটা খরচা আছে, আমাকে তো কেউ ফ্রিতে দিবে না। এই নোটটা যে আমি বানাবো, সাপোজ ধরো 3 টাকায় আমার বানানো কমপ্লিট হয়ে যাচ্ছে, তো এই নোটটার কিন্তু এই 3 টাকা তো আমার মাল ম্যাটেরিয়ালস বানাতে খরচা হয়ে যাচ্ছে, বাকি থাকলো 7 টাকা। এবার এই ধরো, এবার বলো এই 3টা বেশি, অ্যাকচুয়াল ভ্যালুটা বেশি, নাকি নোটের উপর যে ছাপানো রয়েছে মুদ্রাটা তার ভ্যালু বেশি? অবভিয়াসলি আমি দেখতেই পাচ্ছি যে আমি নোটের উপর যে আমার মুদ্রাটা রয়েছে, এই যে ছাপানো যে মুদ্রা, অর্থাৎ মুদ্রা মানে এখানে যে প্রিন্টিংটা, এই মুদ্রণ যেটা রয়েছে এখানে, এই মুদ্রণটা তো আমার অ্যাকচুয়াল ভ্যালু থেকে বেশি, তাই কি না? এটা কি? মুদ্রণটা আমার অ্যাকচুয়াল ভ্যালু থেকে কিন্তু বেশি। তো সবসময় মনে রাখবে, যখন একটা নোট বা একটা অর্থ তখনই কার্যকরী হয় যখন কোনো একটা জিনিসের উপর ছাপানো যে ভ্যালুটা, এটা কিন্তু ভ্যালু অফ মানি, হ্যাঁ, এটা কিন্তু প্রাইস না, এটা ভ্যালু। ইকোনমিক্সে প্রাইস আর ভ্যালু আলাদা। প্রাইস আর ভ্যালুর মধ্যে পার্থক্য কি? ভালো করে দেখো, প্রাইস কত?
আমি এই 10 টাকার নোটটা আমি বানিয়েছি, উপরে 10 টাকা লিখেছি, বানাতে খরচা হয়েছে 3 টাকা। তো 3 টাকা আমার দাম লেগেছে, তো দাম আমার 3 টাকা হবে, তো প্রাইসের ঘরে 3 বসবে, কিন্তু ভ্যালু অফ দ্য মানি কত আছে 10, তো আমার ভ্যালুর ঘরে কত বসবে 10। তো ভ্যালু সবসময় প্রাইসের থেকে কি হবে, মানির ক্ষেত্রে বেশি হবে। ভ্যালু সবসময় প্রাইসের থেকে বেশি হবে কার ক্ষেত্রে, মানির ক্ষেত্রে। এবার ভাবো, যদি এই 10 টাকাটা, ধরো এই একটা নোট আছে, এই নোটটা ধরো এমন একটা নোট, যে নোটটা বানাতে আমার খরচা হয়েছে সাপোজ ধরো 15 টাকা, সাপোজ ধরো কত টাকা খরচা হয়েছে। এবার ধরো নোট না, নোটটা বাদ দাও, কারণ আজকালকার দিনে নোট দিলে বুঝতে পারো না, পুরাতন দিনে আমি তোমাদেরকে ইতিহাসও পড়িয়েছি, ইতিহাসে আমি তোমাদেরকে পড়েছিলাম মোহাম্মদ বিন তুগলকের কথা। তোমরা যদি ভিডিওটা দেখে থাকো তোমরা বুঝতে পারবে মোহাম্মদ বিন তুগলককে পাগলা রাজা বলা হয়। আমি একটু ইতিহাসে ঢুকছি কেন, কারণ আমার এখানে রেফারেন্সটা দরকার। মোহাম্মদ বিন তুগলককে পাগলা রাজা কেন বলা হয়েছিল, যে তামার মুদ্রা তিনি প্রচলন করেছিলেন ঠিকই বুদ্ধি করে, কিন্তু তামার মুদ্রার মধ্যে ডিজাইনটা যাতে এত সহজ হয়ে গেছিল, যে কি হয়েছিল, মার্কেটে অ্যাভেলেবেল মুদ্রা, যে কেউ মুদ্রা বানিয়ে কি করতো, বাড়িতে বসে মুদ্রা বানাচ্ছে এবং সমস্ত টাকা পয়সা কিন্তু সে নিতে পারছে। এবার সমস্ত ট্রানজ্যাকশন তার কাছে বাড়িতেই বসে হয়ে যেত, তো তার আর্নিং করার কোনো দরকার নেই, তামা আনলো, গলালো, বানালো, হয়ে গেল কাজ। সেম ভাবেই ধরে নাও একটা সোনার মুদ্রা আছে, জাস্ট থিঙ্ক অ্যাবাউট ইট, একটা সোনার মুদ্রা, এটা কি মেড অফ গোল্ড, আর উপরে লেখা আছে ধরো 2 টাকা, কত লেখা আছে 2 টাকা। এবার গোল্ড, একদম গোল্ডে বানানো, আর ধরো উপরে লেখা আছে 2 মোহর, এটা 2 টাকা। আর গোল্ড ধরো মার্কেটে চলছে 10,000 টাকা, সাপোজ বলছি, এটা উপরে 2 টাকা, আর গোল্ড কত আছে 10,000 টাকা। তো এবার বলো যে গোল্ডের যে কয়েনটা রয়েছে, কয়েনের উপর আমি 2 লিখে রেখেছি, এই 2টা আমার বেশি, নাকি এই কয়েনটাকে যদি আমি গলিয়ে নিয়ে কোনো অর্নামেন্ট করে আমি বাজারে বিক্রি করি তার ভ্যালু বেশি হবে, অবভিয়াসলি কি হবে, গোল্ডের ভ্যালু। তো আমি এই যে 2 টাকা, হয়তো আমি এই পয়সাটা আমি নিলাম, আর্নিং করে নিলাম, এরপর আমি কি করবো, এটাকে তো আমি গলিয়ে দেবো, গলিয়ে দিয়ে এর জায়গায় আমি একটা সোনার হার কিংবা সোনার বিস্কুট করে কি করবো, মার্কেটে সাপ্লাই করবো, কালোবাজারি করবো, কিছু একটা করবো, করে কি করবো, আমি আর্নিং করবো। ফলে কি হবে, এই যে গোল্ডের যে ভ্যালুটা, এই যে গোল্ডের অ্যাকচুয়াল ভ্যালু কত 10,000, কিন্তু আমি মাত্র দিয়েছি 2 টাকা, তো আমার কি এটা ইফেক্টিভ হবে না, এই সময় কি হবে, একদম ইফেক্টিভ হবে না। তো সবসময় মনে রাখবে, যে যেটা বলছিলাম সেটা হচ্ছে, আমরা বর্তমানে যে মুদ্রা ব্যবহার করি সবসময় মনে রাখবে সেই মুদ্রাটা কিন্তু যে অ্যাকচুয়াল প্রাইস হয় সেই মুদ্রার, সেটার থেকে কিন্তু তার ভ্যালুটা বেশি থাকে, সেই ভ্যালুটা বেশি থাকে। তো একটা কি হলো, আমরা ভ্যালু আর প্রাইসের মধ্যে আমরা কি বুঝতে পারলাম। তো এবার যেমন আমি তোমাকে ট্রানজ্যাকশনটা দেখালাম, যে 10 টাকা ছিল, কিন্তু সেই ট্রানজ্যাকশনটা কত করছে 50 টাকা, অর্থাৎ সেই মানিটা যেটা 10 টাকা ছিল, সেই 10 টাকাটা কত টাকার ভ্যালু দিচ্ছে 50 টাকার, কিন্তু অ্যাকচুয়াল কত আছে 10 টাকা। তো আমাদের যে প্রাইস অ্যান্ড ভ্যালু এর মাধ্যমে ডিফারেন্সটা কি, প্রাইস হচ্ছে আমার ধরো একটা মুদ্রা বানাতে বা একবার একটা টাকা বানাতে আমার কত টাকা দরকার হচ্ছে, 3 টাকা, 10 টাকার একটা নোট বানাতে আমার লাগে 3 টাকা। এবার আমি 10 টাকার নোট বানাচ্ছি ঠিকই 3 টাকাতে, কিন্তু আমি ওই নোটের উপর লিখছি কত 10, অর্থাৎ তার ভ্যালুটা আমি ইনক্রিজ করছি, ওর ভ্যালুটা আমি কি করছি, ইনক্রিজ করছি। এর ফলে কি হয়, দেশের অর্থ ব্যবস্থায় একটা স্টেবিলিটি আছে, কি আছে, স্টেবিলিটি। এর বাদে অর্থাৎ, এবং তুমি ধরো উল্টাটা ঠিক পাবো, আমি ধরো একটা সোনার মুদ্রা বানালাম, সোনার মুদ্রাতে আমি উপরে 10 টাকা লিখে চালাচ্ছি, এবার আমি যদি সোনাটাকে গলিয়ে আমি একটা অর্নামেন্ট বানিয়ে মার্কেটে বিক্রি করি, ওটা বেশি আমার জন্য প্রফিটেবল হবে নাকি ওই সোনার মুদ্রাটা যেমন আছে ওটাকে চালানো। অবভিয়াসলি আমি যদি সোনার মুদ্রাটাকে আমি গলিয়ে মার্কেটে বিক্রি করি, আই উইল গেট দ্য মাচ মোর ভ্যালু দেন আই অ্যাকচুয়ালি ডিজার্ভ। কারণ কি, আমি 2 টাকা দিচ্ছি, আমি কাউকে 10 টাকা সোনার মুদ্রা থেকে দেওয়া ভালো না, যে আমি সেটাকে গলিয়ে আমি একটা অন্য কিছু বানিয়ে মার্কেটে বিক্রি করি, তাই না। তো এটা গেল কি আমাদের প্রাইস অ্যান্ড ভ্যালু ডিফারেন্স। এবার দেখো, এবার আসছি আমি ব্যাংকে। অর্থ এবং ব্যাংক কিন্তু ইন্টার কানেক্টেড দুটো টপিক্স। ব্যাংক কি, ব্যাংক আবার আছে 2 প্রকারের, ব্যাংক আবার আছে কয় প্রকারের, 2 প্রকারের। একটা হচ্ছে কি সেন্ট্রাল ব্যাংক, আরেকটা হচ্ছে কি জানা আছে, কমার্শিয়াল ব্যাংক। একটা হচ্ছে সেন্ট্রাল ব্যাংক, একটা হচ্ছে কমার্শিয়াল ব্যাংক। সেন্ট্রাল ব্যাংকে কোনো দেশের অর্থ ব্যবস্থার শীর্ষে মানে একদম টপে একটা ব্যাংক থাকে, বুঝলাম। এই ব্যাংকটা হচ্ছে এমন এক প্রকার ব্যাংক যেটা অন্যান্য ব্যাংককে কি করে, নিয়ন্ত্রণ করে, অর্থাৎ তার আন্ডারে রাখে। এই আন্ডারে কেন রাখে, যাতে দেশের অর্থব্যবস্থার একটা স্টেবিলিটি বজায় থাকে। কারণ আজকে দেখবা আনাচে কানাচে প্রচুর নতুন নতুন ব্যাংক তৈরি হচ্ছে। যেমন কি ধরো, আমি তোমাকে বলছি প্রচণ্ড নতুন, মানে নতুন নতুন ব্যাংক, ধরো ব্যাংক অফ বরোদা, তারপর ধরো এইচডিএফসি ব্যাংক, ঠিক আছে, তারপর ধরে নাও মুঠুত ফাইন্যান্স, যেটা ওটা এক প্রকারের ব্যাংকই, ঠিক আছে। তারপর ধরো এইচডিএফসি, কানাড়া, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, ঠিক আছে, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, ব্যাংক অফ মহারাষ্ট্র। এই যে ব্যাংকসগুলো, এগুলো কি ধরনের ব্যাংক, এগুলো কমার্শিয়াল ব্যাংক। এটা কি, এবার ব্যাংকের আমি যাচ্ছি, তো ব্যাংক কি, একটা হচ্ছে তোমার কমার্শিয়াল, আর 2 নম্বরটা কি বলো তো, সেন্ট্রাল ব্যাংক।
একটা হচ্ছে সেন্ট্রাল আর একটা কমার্শিয়াল। সেন্ট্রাল ব্যাংক কি, কোনো একটি দেশের ব্যাংক ব্যবস্থা, কোনো একটা দেশকে ধরো একগাদা ব্যাংকস আছে, এই ব্যাংকসগুলোকে তো একটা নির্দিষ্ট নিয়ম বা শাসন কিংবা কানুনে আবদ্ধ রাখা দরকার, নাহলে তো এটা যেমন যখন পারবে সেরকম আচরণ করবে। এবার ব্যাংক আমাদের কাছে এতটা ইম্পর্টেন্ট কেন? ব্যাংক, এবার ধরো তোমরা 90% তোমরা জানো ব্যাংকস লোন দেয়। তোমরা এত টিভি, মোবাইল ফোনস কিংবা আজকালকার দিনে সবাই সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভ, তোমরা সবাই জানো কি ব্যাংক এবার লোনের দেখবে অনেকটা অ্যাডভার্টাইজমেন্ট হয় যে এটাতে এটা দিচ্ছে, এত % সুদের হারে লোন দিচ্ছে। তো লোন দেওয়া কার কাজ? কমার্শিয়াল ব্যাংকের কাজ। লোন দেওয়া কার কাজ? কমার্শিয়াল ব্যাংক। এই লোন কী করে দেয় ওটাও আমরা বুঝবো। তার আগে আমাদেরকে একটু বুঝে নিই সেন্ট্রাল ব্যাংক। কোনো দেশের ব্যাংক ব্যবস্থার শীর্ষে মানে একদম বটমে কে থেকে? সেন্ট্রাল ব্যাংক। এই সেন্ট্রাল ব্যাংক ধরো এক ধরনের নেতা টাইপের কাজ করে। কোনো একটা দলের যেমন নেতা হয়, এই নেতার আন্ডারে যে সমস্ত নেতার যে দলীয় কর্মকর্তারা থাকে তারা যেমন কাজ করে, কোনো একটা নেতা যদি না বলে যে এটা করা, যদি কোনো নেতা বলে যে এটা করো, ওটা কর্মকর্তারা কি করে? সেই কাজটা করে। আবার ধরে নাও কোনো একটা নেতা যদি বারণ করে যে না এটা করা যাবে না, ওরা করবে না, তাই কি না? তো এই নেতারা কি করে? তাদের দলকে কি করে? নিয়ন্ত্রণ করে। যদি দলকে নিয়ন্ত্রণ করতে পারে তাহলেই তো নেতা, নাহলে কিসের নেতা? সেরকমভাবেই কোনো একটা দেশের ব্যাংক ব্যবস্থাকে যেমন কোনো একটা দলকে নিয়ন্ত্রণ করা দরকার, সেরকমভাবে কোনো একটা দেশের ব্যাংক ব্যবস্থাকে কিন্তু নিয়ন্ত্রণ করা দরকার। এই ব্যাংক ব্যবস্থাকে নিয়ন্ত্রণ করা দরকার বলেই একটা সবার উপর একটা টপ ব্যাংক লাগে, যেটা ডাইরেক্ট কানেক্ট থাকবে সেন্ট্রাল গভর্নমেন্টের সাথে। কার সাথে? সেন্ট্রাল গভর্নমেন্টের সাথে। এই সেন্ট্রাল ব্যাংকের কাজ হচ্ছে দেশের যাবতীয় কমার্শিয়াল ব্যাংকসগুলোকে, আচ্ছা কমার্শিয়াল ব্যাংকসগুলো কী করে? নিয়ন্ত্রণ করা। না হলে কিন্তু এই কমার্শিয়াল ব্যাংকসগুলো যেমন তেমনভাবে কাজ করবে। আমাদের দেশের সেন্ট্রাল ব্যাংকের নাম কি? রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। আমাদের দেশের সেন্ট্রাল ব্যাংকের নাম কি? রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। মনে রাখবে, এই রিজার্ভ ব্যাংকই কিন্তু আমাদের টাকা বা পয়সা কিন্তু মুদ্রণ করে কিংবা ছাপায়, কিন্তু দুটা জিনিস ছাপায় না। কি? সেন্ট্রাল ব্যাংক কেবল দুটা জিনিস ছাপায় না, এটা অবজেক্টিভ। এক নম্বর হচ্ছে কি, এই এক নম্বর দিয়ে মনে রাখবে কি, 1 টাকার নোট ও খুচরো পয়সা। 1 টাকার নোট ও খুচরো পয়সা কিন্তু রিজার্ভ ব্যাংক ছাপায় না। 1 টাকার নোট ও খুচরো পয়সা কিন্তু রিজার্ভ ব্যাংক ছাপায় না। তাহলে কে ছাপায়? আজকে আমরা 1 টাকার নোটও দেখেছি, আমরা 5 টাকা, 10 টাকা, 15 টাকা, 20 টাকার কয়েন্সও দেখছি। এই কয়েন্সগুলো কে ছাপায়? অর্থ দপ্তর। কয়েন্স কে ছাপায়? ভারতের অর্থ দপ্তর, ফাইন্যান্স ডিপার্টমেন্ট। অর্থ দপ্তর কিন্তু 1 টাকার নোট ও যাবতীয় খুচরো পয়সা ছাপায় কে? অর্থ দপ্তর। ভারত সরকারের অর্থ দপ্তর কি? ফাইন্যান্স ডিপার্টমেন্ট কি করে? এই সমস্ত খুচরো পয়সা ছাপায়। এবং 1 টাকা ও খুচরো পয়সা বাদে বাকি সমস্ত নোট কে ছাপায়? সেন্ট্রাল ব্যাংক। এবার একটা প্রশ্ন মাথায় আসতে পারে যে স্যার, সেন্ট্রাল ব্যাংক কি চাইলেই টাকা ছাপাতে পারে? সেন্ট্রাল ব্যাংক কি চাইলেই টাকা ছাপাতে পারে? না, সেন্ট্রাল ব্যাংক চাইলেই টাকা ছাপাতে পারে না। সেন্ট্রাল ব্যাংকে টাকা ছাপাতে গেলে কি কি লাগে? একটাই নেসেসারি জিনিস আছে, সেটা হচ্ছে 200 কোটি টাকা টোটালে। টোটালে কত? 200 কোটি, 200 CR, 200 কোটি টাকার আমাদেরকে একটা অ্যামাউন্ট লাগে। কি এই অ্যামাউন্টটা? কি 115 কোটি টাকার তোমার লাগে বৈদেশিক মুদ্রা। 115 কোটি টাকার বৈদেশিক মুদ্রা। 115 কোটি টাকার বৈদেশিক মুদ্রা এবং 85 কোটি টাকার সোনা। 85 কোটি টাকার সোনা। এবার দেখো, ধরে দাও আর 85 যোগ করে দাও, কত হচ্ছে? 200। 115 কোটি টাকার কি বৈদেশিক মুদ্রা আর 85 কোটি টাকার সোনা, টোটালে মিলে 200 কোটি টাকা ভ্যালু অফ অ্যামাউন্টের যদি ভারতীয় রিজার্ভ ব্যাংকের কাছে জমা থাকে, তাহলেই কিন্তু ভারতীয় রিজার্ভ ব্যাংক চাইলেই একদম অসংখ্য নোট ছাপাতে পারে, কিন্তু ছাপায় না। কেন ছাপায় না? কেন? যদি এত পরিমাণে, যেমন তোমরা যদি জানো কি জানো না জানো, তোমরা হয়তো জানো কি জানো না, আফ্রিকার একটা দেশ আছে, আফ্রিকার দেশটা কি, আফ্রিকার দেশটার আমার নামটা ঠিক মনে পড়ছে না, হ্যাঁ ইউগান্ডা। আফ্রিকার যে দেশটা আছে ইউগান্ডা, সবচেয়ে গরিবতম দেশ বর্তমানে। এই আফ্রিকার ইউগান্ডাতে কিন্তু ইউগান্ডা সরকার দেশের অর্থ ব্যবস্থাকে ঠিক করার জন্য একটা খুব উদ্ভট, হ্যাঁ একটা খুব উদ্ভট মানে অর্থনৈতিক পরিকল্পনা নিয়ে আসে। কি বলে যে আমরা যদি বেশি টাকার, অর্থাৎ ধরো আমাদের যেমন রিসেন্ট ভারত সরকার বের করেছিল 2000 টাকার নোট, বর্তমানে সেটা ধরো উঠেও গেছে, কারো হাতে হয়তো নাই, এখন দেখাও যায় না প্রায়। একটা টাইমে যখন 2016 সালে যখন নোট ব্যান হয়েছিল, তারপরে কিন্তু এই 1000 আর 500 টাকা যখন নোটটা ব্যান হয়েছিল, তারপরে কিন্তু বলা হয় যে নতুন 500 টাকা নোট বেরোবে এবং 2000 টাকা নোট বেরোবে। যদিও এটা ব্ল্যাক মার্কেটিংকে ধরার ক্ষেত্রে একটা খুব ভালো পদক্ষেপ নেওয়া হয়েছিল, কিন্তু তার যে সাকসেস রেট 100% ছিল সেটা কিন্তু বলা যায় না। এবার ব্যাপারটা হচ্ছে যে সেই ইউগান্ডার সরকার কি করে, সেই সরকার বলে যে আমরা আমাদের দেশের তো এত গরিব, আমরা পৃথিবীর প্রায় গরিব দেশের মধ্যে পড়ি, মানে প্রায় গরিবই, ওটা প্রায় না গরিবই।
তো এই গরিবিটাকে তো আমাদেরকে দূর করতে হবে, এবং এই পভার্টিটাকে আমাদেরকে কী করতে হবে, দূর করতে হবে। এই দূর করার জন্য আমরা কী করব, দেশের মানুষের হাতে আমরা প্রচুর টাকা দিতে শুরু করব। কী করব, টাকা, এত টাকা দিব যে ওরা আর গরিবই থাকবে না। এবার এরা কী করলো, উদ্ভট নিয়ম, বলছে আমরা এমন নোট বের করবো যে একটা নোট যদি একটা লোকের কাছে চলে যায় সে লাখপতি। বের করে দিল 10 লাখ টাকার নোট। ইয়েস, বের করে দিল 10 লাখ টাকার নোট। এই 10 লাখ টাকার নোট বের করেছে, 1 লাখ টাকার নোট বের করেছে, একটাই নোট, ধরো একটা নোট, এত বড় নোট একটা, ওই একটা নোট আছে ওখানে, ওদের যাবতীয় ওদের নকশা টকশা আছে ওখানে, আর তার উপর ভ্যালু অফ অ্যামাউন্ট কত আছে, ধরো 10 টাকা বানাতে নিয়েছে নোটটাকে, ওখানে দেওয়া আছে 1 লাখ টাকা। 1 লাখ টাকার নোট বানিয়ে দিয়েছে। এই 1 লাখ টাকার নোট এবার ধরো কারো একটা মানুষের কাছে গেল, এবার একটা মানুষের কাছে যাবে না, আরও তো মানুষের কাছে যাবে, সার্কুলেট তো হবে নোটটা, যে ভাই সবাই লাখপতি, রাতারাতি সবাই লাখপতি হয়েছে, লাখ লাখ টাকা ব্যাংকে ঢুকছে, সবাই আনন্দ। এবার যখন দেখছে এত টাকা ব্যাংকে ঢুকছে, এবার তো ব্যাংকে ঢুকছে, এবার কি করছে, যে যারা কোম্পানিগুলো আছে তাদেরও তো এবার জিনিস লাগবে, ওদের কাছেও তো একটা, ওরাও তো তাহলে ইনক্রিজ করবে। এবার কি হলো, যে দেখলো রাতারাতি টাকা বেড়ে গেছে, সবাই বড় লোক ভাই, জিনিসপত্রের দামও হাড় হাড় করে এক রাতের মধ্যে বেড়ে গেলো। জিনিসপত্রের দাম এত বাড়লো যে ওই যে টাকাটা ছিল 1 লাখ টাকার নোটটা সবার কাছে, সেটা এতটা পরিমাণে ফ্লপ হলো, এতটা পরিমাণে ফ্লপ হলো ধারণার বাইরে। সেই জন্যই এই সমস্ত ঘটনাবলী থেকে শিক্ষা নিয়েই কিন্তু ভারতে কোনো দেশ, ইভেন ভারতে কেন, গোটা দেশেই কিন্তু, কোনো পৃথিবীর কোনো দেশই কিন্তু মানে বড় নোট ছাপায় না। বড় নোট ছাপানো একটা বড় ভুল হচ্ছে কি, মুদ্রাস্ফীতি হয়। মুদ্রাস্ফীতি কি, কোনো জিনিসপত্রের দাম হঠাৎ করে বেড়ে যাওয়া, কোনো একটা না, মানে কোনো একটা দেশের সমগ্র জিনিসপত্রের দাম ধরে ধীরে 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 বাড়ছে, এটা কি বলা হয়, মুদ্রাস্ফীতি। ভারতেও কিন্তু এখনো বাড়ছে জিনিসপত্রের দাম, জিনিসপত্রের দাম কিন্তু ভারতে অনেক বাড়ছে। এই জিনিসপত্রের দাম বাড়ার পিছনে অনেক ফ্যাক্টরসও কাজ করে, যেমন ধরো সেটা ইন্টারন্যাশনাল মার্কেটের উপর ডিপেন্ড করে, আইএমএফের উপর ডিপেন্ড করে, তারপর তোমার ধরে নাও সেটা ডিপেন্ড করে ওয়ার্ল্ড ব্যাংকের উপর, বিভিন্ন ইন্টারন্যাশনাল মার্কেটসের রেপুটেশনের উপর ডিপেন্ড করে, সমস্ত কিছুর উপর ডিপেন্ড করে কিন্তু কি, মানে কোনো দেশের ইনফ্ল্যাচুয়েশন রেট বা কিংবা যে মুদ্রাস্ফীতি সেটা বাড়বে না কমবে। ভারতে কিন্তু বর্তমানকালে মুদ্রাস্ফীতি চলছে, এটা খারাপ লাগুক ভালো লাগুক, আই এম নট হিয়ার টু মেক ইউ ফিল গুড, আই এম হিয়ার টু টেল দ্য অ্যাকচুয়াল থিং দ্যাট আর অ্যাকচুয়ালি হ্যাপেনিং ইন আওয়ার কান্ট্রি। তো অ্যাকচুয়ালি কিন্তু মুদ্রাস্ফীতি হচ্ছে। এবার ব্যাপারটা হচ্ছে, তোমরা মনে রাখবে, ইকোনমিক্যাল ডেভেলপমেন্ট আর ইকোনমিক্যাল প্রগ্রেস কিংবা ইকোনমিক্যাল গ্রোথ দুটো কিন্তু আলাদা। ইকোনমিক্যাল ডেভেলপমেন্ট একটা আলাদা কনসেপ্ট, ইকোনমিক্যাল গ্রোথ একটা আলাদা কনসেপ্ট। ইকোনমিক্যাল গ্রোথে কিছু হয় না, যা হয় ইকোনমিক্যাল ডেভেলপমেন্টে হয়, ঠিক আছে। তো আমাদের দেশে বর্তমানকালে ইকোনমিক্যাল ডেভেলপমেন্ট প্রচুর দরকার, রাদার দ্যান ইকোনমিক্যাল প্রগ্রেস আর ইকোনমিক্যাল গ্রোথ, সেটা পরের বিষয়। তো আমি যেটা বলছিলাম যে এই যে সেন্ট্রাল ব্যাংক কী করে, 115 কোটি টাকার বৈদেশিক মুদ্রা এবং 85 কোটি টাকার সোনা নিজের কাছে মজুত রেখে কিন্তু অসংখ্য নোট ছাপাতে পারে। কিন্তু অসংখ্য নোট কি ছাপায় না, অসংখ্য নোট ছাপালে কী হবে, সেটা লোকের কাছে ডিস্ট্রিবিউটও প্রচুর পরিমাণে হবে, আর যত পরিমাণ ডিস্ট্রিবিউট হবে লোকের কাছে কী হবে, হাতে টাকা আসবে, এদিক ওদিক টাকা আস্তে আস্তে কালোবাজারির মান বাড়বে, ব্ল্যাক মানির মান বাড়বে, সমস্ত করে কী করে, যারা গরিব তারা হয়তো গরিবই থেকে গেলে কিংবা একটু অবস্থা সচ্ছল হবে, আর যারা বড় লোক ছিল ব্ল্যাক মার্কেটিং করে করে একদম আরও বড় লোক হয়ে যাবে। তো ফলে কী হয়, 200 কোটি টাকা বৈদেশিক মুদ্রা থাকা সত্ত্বেও অথরিটি আছে, দে হ্যাভ দ্য অথরিটি, যে অসংখ্য নোট ছাপাবো, কিন্তু ছাপায় না, কারণ দেশের ইকোনমিক্যাল যে স্টেটমেন্টটা আছে বা স্টেট মানে অবস্থা, সেটা যাতে স্টেবল থাকে। কারণ দেশের মানুষের হাতে যদি প্রচুর অর্থ আসে সেটা কিন্তু দেশের পক্ষেও ভালো না, এটা রিয়েলিটি। দেশের মানুষের যদি সবার হাতে অর্থ চলে আসে সেটাও কিন্তু ঠিক না। কেন ঠিক না ওটা আমরা জানবো ধীরে ধীরে, একদিনে সমস্ত কিছু বলা সম্ভব না, ঠিক আছে। আজকে আমি কমার্শিয়াল ব্যাংকটা বলে শেষ করবো। কমার্শিয়াল ব্যাংক কি, কমার্শিয়াল ব্যাংক যেটা তুমি বাড়ির আশেপাশে চারিদিকে তুমি যেখানে টাকা জমা রাখো সেটা সবটি কমার্শিয়াল ব্যাংক। কমার্শিয়াল ব্যাংকের কাজ কি, তোমার কাছ থেকে টাকা নিবে, তুমি ধরো একটা অ্যাকাউন্ট খুললে, অ্যাকাউন্টের তোমার মিনিমাম ব্যালেন্স হওয়া দরকার 500 টাকা, কোনো কোনো ব্যাংকে 1000 টাকা, সেটা ব্যাংক টু ব্যাংক ভ্যারি করে। তুমি যখন টার্মস অ্যান্ড কন্ডিশনস ওখানে সাইন করো, ওই টার্মস অ্যান্ড কন্ডিশনস তুমি যেটা পড়ো না, ওটার মধ্যে অনেক কিছু লেখা থাকে, ঠিক আছে। তো এটা একটা জিনিস থাকে যে কোনো কোনো ব্যাংকের মিনিমাম ভ্যালু ধরো 1000, কোনো কোনো ব্যাংকের 500। তো এই যে কমার্শিয়াল ব্যাংক কী করে, তুমি যে ব্যাংকে টাকা রাখো, তুমি ব্যাংকে টাকা রাখলে, এবার তোমার টাকাটা তুমি দেখতে পাচ্ছ বর্তমানকালে অনলাইন আছে, বা আগেও যেমন ছিল পাসবুক গিয়ে তুমি প্রিন্ট করছো, তুমি 20,000 টাকা জমা দিলে তুমি দেখতে পাচ্ছ যে আমার ব্যাংকে কত টাকা আছে, 20,000 টাকা আছে, ওটা তোমার হিসাব, ওটা তোমাকে ব্যাংক দিল। কিন্তু তুমি যে ব্যাংকে 20,000 টাকা নগদ জমা করলে, তুমি কি জানো সেই 20,000 টাকাটার কী হলো, তোমার অ্যাকাউন্টে না হয় শো করছে যে না, হি হ্যাজ সাবমিটেড ₹20,000 ইন হিজ অ্যাকাউন্ট সাকসেসফুলি, সেটা হয়ে গেছে, ডিপোজিট করে দিয়েছো তুমি, কিন্তু তুমি কি জানতে পারবে যে তুমি যে টাকাটা দিয়েছিলা, অ্যাকচুয়াল মানিটা যেটা তুমি দিয়েছো, সেই টাকাটা কি হয়েছে না, ওটা তোমার অ্যাকাউন্টে জাস্ট একটা হিসাব হিসাবে দেবে। কিন্তু যে টাকাটা তুমি দিচ্ছ সেটা তোমার অ্যাকাউন্টে একটা হিসাব হিসাবে দিলেও যে অ্যাকচুয়াল অ্যামাউন্টটা তুমি দিচ্ছ সেটা কিন্তু ব্যাংক অন্য কাউকে লোন দিয়ে দেয়,
ব্যাংক কি করে, অন্য কাউকে লোন দিয়ে দেয় এবং বলে যে তুমি লোনটা নিয়ে যাও, আপনার ধরেন আমি আপনাকে 10,000 টাকা লোন দিব এবং আমি আপনার কাছে 10% হারে সুদ নেব, মানে 100 টাকায় 10 টাকা নিব। তাহলে 10,000 টাকায় কত টাকা নিব, 100 টাকা। 10,000 টাকায় 100 টাকা আমি সুদ নেব আমার কাছে প্রতি মাসে। প্রতি মাসে 100 টাকা মানে বছরে 1200 টাকা। বছরে 1200 টাকা কী হবে, সুদ আসবে। এবং ধরো এটা কি, এটা কার কাছ থেকে তুলছে, যে লোনটা নিচ্ছে। তুমি ধরো লোন চাইতে গেছো, তুমি টাকা নিবা ব্যাংকের কাছ থেকে, তো তোমাকে তো একটা ব্যাংকে কিছু সুদ দিতে হবে। এই সুদটা হচ্ছে সেই 10%, যেটা তুমি এক্সট্রা দিচ্ছ। সুদ মানে কি, আমি যে টাকাটা নিয়েছি তার থেকেও আমাকে কিছু এক্সট্রা পে করতে হচ্ছে টু গেট দ্য মানি, কারণ আমি মানিটা নিয়েছি। এর ফলে কি, বছরে তুমি 1200 টাকা তুমি ব্যাংকে পে করছো। এবার তুমি কি একাই করছো, তোমার মতো লাখ লাখ টাকা, লাখ লাখ মানুষ করছে। তো ব্যাংকের ইনকাম কত আছে ধরে নাও, প্রচুর ইনকাম ব্যাংকের। এবার ব্যাপারটা হচ্ছে, এটা তো ব্যাংকের উপরোক্ত কামাই, এটা থেকেই কিন্তু ব্যাংক চলে, এটা থেকেই কিন্তু ব্যাংক চলে। এবার ব্যাংক বলছে স্যার ব্যাংক তো আমাদেরকে ইন্টারেস্টও দেয়, ব্যাংক তো ইন্টারেস্টও দেয়। ব্যাংক ইন্টারেস্ট দেয় ঠিকই, কিন্তু কোনোদিনও কি খেয়াল করেছে যে ব্যাংক লোনটা যত হারে দিচ্ছে, ইন্টারেস্ট রেট তোমাকে যা দিচ্ছে সেম আছে না? 2-3% গ্যাপ হবেই। আই এম ড্যাম শিওর 2-3% গ্যাপ হবেই হবে। যদি ব্যাংক তোমার কাছ থেকে 10% হারে সুদ নেয়, কারণ তুমি টাকাটা নিয়েছো, তো ব্যাংক, তুমি ধরো ব্যাংকে টাকা রেখেছো, ব্যাংকের টাকাও রেখেছো, তুমি ধরো 10,000 টাকায় ধরো রেখেছো, তোমাকে সুদ দিবে ধরো 6%। ডিফারেন্স কত পার্সেন্টে, 4%। এই 4%টা কার, ব্যাংকের। এই 4%টা কার, ব্যাংকের। অর্থাৎ প্রায় বছরে 400 টাকা তোমার কাছ থেকেই কামাচ্ছে। তোমার মতো ধরো আরও 1 লাখ আছে, 400 ইন্টু 1 লাখ করে নাও, কত হচ্ছে, প্রায় 40 লাখের কাছাকাছি মতো, ওরকমই। ভাবতে পারছো ব্যাংকের ইনকাম কতটা? এটাই ব্যাংকের ইনকাম, এটাই কিন্তু ব্যাংকের আমার ইনকাম। একে ব্যাংকের এই পদ্ধতিকে বলে আমানত সৃজন। কি বলা হয়, আমানত সৃজন। ব্যাংকের বা কমার্শিয়াল ব্যাংকের কাজ কি, প্রথমত তো আমরা জানতে পারলাম কি, তুমি যে টাকাটা দিবে সেটাকে গচ্ছিত রাখা। ঠিক আছে, তোমার টাকাটা সে গচ্ছিত রাখবে, নিজের অ্যাকাউন্টে রাখবে। তোমাকে বলা হবে যে না, এটা তোমার অ্যাকাউন্টে আছে তোমার নামে, কিন্তু এই টাকাটা সে কি করবে, কোথাও অন্য কাউকে ঋণ দিবে। ঋণ বা যখন ও তোমাকে লোন দেবে, লোনের কাছে এসে কিছুটা টাকা এক্সট্রা নিবে, যাকে ইন্টারেস্ট বলা হয়। কি বলা হয়, ইন্টারেস্ট। ইন্টারেস্টের আবার দুটো ভাগ আছে, একটা হয় ব্যাংক রেট আর একটা হয় মার্কেট রেট। ব্যাংক রেট কি, এই যখন ধরো কমার্শিয়াল ব্যাংক দেউলিয়া হয়ে যায়, দেউলিয়া মানে টাকা নাই দেওয়ার জন্য। এবার যখন টাকা নেয়, অনেক সময় হয় যে দেউলিয়া হয়ে যায় ব্যাংক, এই ব্যাংকের হয়তো সার্ভিস ভালো না, লোকজন টাকা তুলে নিচ্ছে, ব্যাংক এখন দেউলিয়া। এবার ব্যাংকে কি করবে, মার্কেটে টিকে থাকতে হবে। তো ব্যাংকে যখন টিকে থাকতে হবে, কি করে হবে, কমার্শিয়াল ব্যাংক কি করে, ধার চাই, সেটা ওটা আছে, তুই মায় বাবা তুই দিয়ে দে টাকা আমাকে, আমি একটু মার্কেটে টিকে থাকি, আমার খাওয়া দাওয়ার কিছু নাই ভাই, তুই একটু টাকা দে। সেন্ট্রাল ব্যাংক দয়া করে এবং ওকে কিছুটা টাকা ধার দেয়। এবং সেন্ট্রাল ব্যাংকও তো কামাবে, তো সেন্ট্রাল ব্যাংক কি ডাইরেক্ট মানুষের কাছ থেকে কামায় না, কমন পিপলের কাছে কিন্তু সেন্ট্রাল ব্যাংক কামায় না। সেন্ট্রাল ব্যাংক কমার্শিয়াল ব্যাংকে চার্জ করে। কমার্শিয়াল ব্যাংক ধরো সেন্ট্রাল ব্যাংকের কাছে 1,000 টাকা নিয়েছে, অনেক টাকা নেই, কোটি কোটি টাকা, তোমরা ধরে নাও 1,000 টাকা নিয়েছে। তো সেন্ট্রাল ব্যাংক বললো ঠিক আছে, আমি তোকে ভাই দিচ্ছি, কিন্তু আমারও সুদ লাগবে, আমারও কিন্তু সুদ লাগবে। সুদ লাগবে কত, তুই আমাকে দিবি 8% করে সুদ, মানে প্রায় 80 টাকা করে পার মান্থ এক্সট্রা দিবি তুই আমাকে। বললো ঠিক আছে, 80 টাকা করে আপনাকে আমি দিব, 80 টাকা করে কী করবো, দিব। এবার কমার্শিয়াল ব্যাংক কী করলো, কমার্শিয়াল ব্যাংক কিন্তু এবার এই যে টাকাটা, যে 1,000 টাকাটা পেলো, এটা কি করবে, অন্য কাউকে চাইবে লোন দিতে, অন্য কাউকে কি করবে, চাইবে লোন দিতে, লোন দিতে চাইবে। এবার যে এই যে লোন দিতে যে চাইলো, এবার সে মানুষকে লোন দিবে। এবার ধরো বললো, এবার 8% তো চলে গেলো কাকে দিতে, সেন্ট্রাল ব্যাংকে। এবার বলছে আমারও তো কিছু লাগবে, আমি নাহলে কোথা থেকে টাকা কামাবো, আমি যদি তোর কাছ থেকে টাকা নিয়ে গোটা টাকাই আমি ওকে দিয়ে দিই, তাহলে আমার তো আলটিমেটলি কিছু হচ্ছে না। তো সে কি 8% হারে সুদ নেবে না, সেটা ইনক্রিজ করে ধরো মিনিমাম হারে 9% হারে সুদ নেবে, একটা হলেও বাড়াবে। লসে কিন্তু সে দিতে পারে, যদি খুবই অবস্থা খারাপ থাকে, যতক্ষণ না তার শাটডাউন পয়েন্ট আসছে ব্যাংকে, ততক্ষণ পর্যন্ত সে লসে রান করেও দিবে। ওখান থেকে তার মিনিমাম প্রফিট হবে, একদম মিনিমাম। ধরো 100 টাকাতে হয়তো তার প্রফিট হবে 10 টাকা, 100 টাকাতে তার প্রফিট হবে 3 টাকা, এরকমভাবে সে কিন্তু এই টুক 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 করে এগাতে থাকবে যতক্ষণ না একদম শেষ হয়ে যাচ্ছে। ঠিক আছে, কিন্তু যেটা ন্যাচারালি হয় সেটা হচ্ছে একদম 9% হারে, 8% হারে যদি সে সুদ টাকা নেয়, 9% হারে কিন্তু সে কী করবে, মার্কেটে খেলাবে, বলবে যে ঠিক আছে আপনি টাকা নেবেন, তো ঠিক আছে আমি আপনাকে লোন দেবো, আপনার কিন্তু লোনটা 9% হারে আপনাকে দিতে হবে। ঠিক আছে, তো এবার কি হলো, এবার 8 থেকে 9 কত, 1%। এই 1 টাকা, এবার এই 10 টাকাটা, 1,000 টাকায় 10 টাকা, এই 10 টাকাটা কার ঢুকবে, কমার্শিয়াল ব্যাংকে। নিচ্ছে কত, টোটালে দেখো 9% মানে 90, 8% মানে 80, টোটালে 10। এই 10 টাকাটা ঢুকবে কমার্শিয়াল এবং 80টা ঢুকবে সেন্ট্রাল ব্যাংকের হাতে। তো এবার কি করবে, দেখো কমার্শিয়াল ব্যাংকও কিন্তু লোন নেয়। তো এবার কমার্শিয়াল ব্যাংকের কাজ কি, প্রথমত আমানত গচ্ছিত রাখা, কার, সাধারণ মানুষের। 2 নম্বর কি, সাধারণ মানুষের গচ্ছিত অ্যামাউন্টকে কি করা,
লোকজনকে ডিস্ট্রিবিউট করা লোন হিসাবে, যাতে সে তারাও কিছু প্রফিট নিতে পারে। 3 নাম্বার কি, সুদ প্রদান করা। কি করা, সুদ বা ইন্টারেস্ট প্রদান করা। কাকে, যে টাকাটা ওর ব্যাংকে জমা রেখেছে। সাপোজ আমি আজকে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে আমার টাকা জমা রেখেছি এবং এই টাকাটার উপর আমাকে কিছুটা সুদ দেবে। এই সুদ কে দেবে, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, ঠিক আছে। এবার এই যে ইন্টারেস্টে বললাম কি ব্যাংক রেট আর মার্কেট রেট। সেন্ট্রাল ব্যাংক যে সুদের হারে, অর্থাৎ এই যে 8% সুদের হারে যে কমার্শিয়াল ব্যাংককে টাকাটা দিচ্ছে, এটাকে বলে ব্যাংক রেট। আর কমার্শিয়াল ব্যাংক যখন সাধারণ মানুষকে টাকাটা দেয়, ওকে বলে কি, মার্কেট রেট অফ ইন্টারেস্ট, ঠিক আছে। আচ্ছা, কমার্শিয়াল ব্যাংকের আরেকটা কাজ কি, আমানত সৃজন, বললাম যেমন করে আমানত সৃজন হয়। আর সেন্ট্রাল ব্যাংক কি করে, নেতা হিসাবে কাজ করে এবং কমার্শিয়াল ব্যাংকদেরকে বেশি মাথা চাড়া উঁচু দিয়ে দিতে দেয় না, কারণ ফলে তাহলে একটা মনোপলি সৃষ্টি হয়ে যায়, এবং মনোপলি সৃষ্টি হওয়া একটা দেশের ক্ষেত্রে কোনো পক্ষেই ঠিক না। কারণ মনোপলি মানে একটাই মানে রাজা থাকবে। মনোপলি এখানে কার আছে, সেন্ট্রাল ব্যাংক কিন্তু মনোপলি করে না, এ নিয়ন্ত্রণ করে, কিন্তু এ কিন্তু আরও কম্পিটিটরসকে টিকতে দিয়েছে মার্কেটে। সেন্ট্রাল ব্যাংক একটাই টোটালে, ও কিন্তু দেশের বাজারকে নিয়ন্ত্রণ করছে, ও একাই সর্বনেতা। সেন্ট্রাল ব্যাংকের অথরিটি যেমন আছে যে টাকা ছাপানোর, এটা কিন্তু কারো অথরিটি নাই। ফলে বলা যেতে পারে যে সেন্ট্রাল ব্যাংক যে টাকাটা ছাপাচ্ছে, ওটার মনোপলি কার কাছে আছে, সেন্ট্রাল ব্যাংকের কাছে। কিন্তু কমার্শিয়াল ব্যাংকের ক্ষেত্রে কিন্তু মনোপলি হওয়াটা ঠিক না। কারণ কি, কমার্শিয়াল ব্যাংক যদি মনোপলি হয়ে যায়, কমার্শিয়াল ব্যাংক কিন্তু অন্যান্য ব্যাংকে কিনে নেবে। আজকে স্টেট ব্যাংক আছে প্রচুর টাকা, স্টেট ব্যাংক আজকে পাঞ্জাবকে কিনে নেবে, কানাডাকে কিনে নেবে, এইচডিএফসিকে কিনে নেবে, বিওবিকে কিনে নেবে, সবাইকে কিনে নিয়ে কী করবে, সবটিকে স্টেট ব্যাংকে কনভার্ট করে দেবে। ফলে দেশের বিভিন্ন জায়গায় কী হবে, শুধু স্টেট ব্যাংক আর স্টেট ব্যাংক দেখতে পাবে। ফলে এই ক্ষেত্রে কী হবে, একটা মনোপলি সৃষ্টি হবে, এবং স্টেট ব্যাংক চাইলেই হুটহাট করে কিন্তু যে কোনো ডিসিশন নিতে পারে, কারণ কি, ওর কাছে পয়সা বেশি। তো ফলে কি, এই সেন্ট্রাল ব্যাংক কী করে, কমার্শিয়াল ব্যাংকগুলোকে একটু দাবি রাখে যাতে ওরা মনোপলি সৃষ্টি না করতে পারে। আশা করি তোমরা বুঝতে পেরেছো ব্যাংকটার উপরে। পরের বার আমরা ব্যাংকের ব্যাপারে আরেকটু বেশি ডেসক্রিপশন নিয়ে বলবো। আজকে ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে, আমি বুঝতে পারিনি, টাইমের খেয়ালই করিনি আমি, প্রায় 12টা বাজতে চলেছে রাতে। তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে, ভিডিওটাকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, বেল আইকনটি টিপে দাও, এবং এরকম অরিজিনাল কন্টেন্টস এবং ভ্যালুয়েবল কন্টেন্টস আরও পেতে। এবং তোমরা চেক আউট করতে পারো আমার চ্যানেল আইকিউ বুস্টার, যেখানে তুমি ইতিহাস এবং ভূগোলের উপর খুব সহজেই, বোধগম্য ভাষাতে খুব সহজেই বুঝে যাবে ইতিহাসের জটিল থেকে জটিলতম কনসেপ্টস। এবং যদি তোমাদের ইকোনমিক্সের ভিডিওটা ভালো লেগে থাকে, তোমরা কিন্তু আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে পারো, এবং কমেন্টসে তোমরা জানাতে পারো যে তোমরা কোন ইকোনমিক্সের বিষয়টা তোমরা বুঝতে চাও, যেটা তোমাদের কাছে একদমই বোধগম্য নয়। থ্যাংকস ফর ওয়াচিং।